পথ দেখে পথ দেখায়, এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজু হাবিবা। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের আজকের অতিথি এমন একজন তরুণী যিনি শুধু ছাত্রী নন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকা একজন জুলাই যোদ্ধা। আমরা আজ তার মুখ থেকে শুনবো জুলাই আন্দোলনের সেই নির্মম দিনগুলোর কথা। চলুন তার থেকেই জানা যাক। আমরা আজকে আপনার সাথে অনেকক্ষণ গল্প করব। আমরা জানবো আপনি জুলাই আন্দোলনে কিভাবে জড়িত ছিলেন এবং জুলাই আন্দোলনের দিনগুলো আপনার কেমন কেটেছিল। একটু ফার্স্টে আপনার পরিচয়টা দিবেন আমাদের। আমি নাদিয়া পাঠান পাপন, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমরা যেমনটা জানতে পেরেছি আপনি জুলাই আন্দোলনের সাথে প্রথম থেকে জড়িয়েছিলেন। একটু জানাবেন আপনার এই জুলাই আন্দোলনে জড়িয়ে থাকার কারণটা আসলে কি ছিল, আপনি কেন জুলাই আন্দোলনে এসেছিলেন? আমি প্রথমেই আপনাদের ভয়েস অফ ডেমোক্রেসির দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি আসলে জড়িত হয়েছি বলতে গেলে যখন দেখলাম এই আন্দোলনটা তো অনেক আগে থেকে, অর্থাৎ 2018 সাল থেকে, তো তখন থেকেও আমাদের বরাবরই এই আন্দোলনের সাথে আমাদের নৈতিক সমর্থন ছিল। তো যখন দেখলাম আবার নতুন করে বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন শুরু হয়, তখন আমরা আসলে কনফিউজ ছিলাম। প্রথম দিকে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের কেউ কেউ খুব ছাত্রলীগের ফেস ছিল। তো আমাদের কাছে একটু বিশ্বাস করতে পারছিলাম না প্রথম দিকে যে আন্দোলনটা সরকারের পক্ষ থেকে কোনো চাল কিনা, কারণ ওই সময় আমাদের একটা আলোচনা হচ্ছিল যে দেশের ভেতর দিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা রেল ট্রানজিটের একটা ব্যবস্থার কথা আলোচনায় ছিল। তো বরাবরই এই ধরনের কোনো কার্যক্রম হলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার নতুন একটা আন্দোলন শুরু করে। প্রথম আমরা একটু কনফিউজ ছিলাম যে বিষয়টা কি আবারও ওরকম কিনা। তো শুধুমাত্র প্রথম দিকে ছাত্রদলকে বলা হলো ওরা যেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকে। তো তারা এটার সাথে বরাবরই শুরু থেকেই এটাকে সমর্থন জানায় এবং অফিসিয়ালি সমর্থন জানায় সম্ভবত 14 জুলাই। 16 জুলাই রাতে যখন আমরা দেখলাম যে পুরো বাংলাদেশের ছাত্রদের উপর হামলা হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অত্যাচার তাদের উপর করা হচ্ছে এবং হলগুলো থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে, তখন আমরা যেটা করলাম 17 জুলাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান 16 জুলাই কিন্তু ঘোষণা দিয়ে দিলেন যে আমরা আসলে এই আন্দোলনের সাথে যেন সবাইকে যারা আছে স্টুডেন্টদেরকে সহযোগিতা করি এবং এই আন্দোলনের সাথে যেন আমরা থাকি। তবে আমাদের দলীয়ভাবে একটা কড়া নির্দেশনা ছিল, আমরা যারা একেবারে পরিচিত চেহারা, যেমন আমরা দীর্ঘ 17 বছর এরও বেশি আন্দোলনের সাথে সম্পৃক্ত, মিডিয়ার দেখা যায় যে চেহারাগুলো সবাই চেনে, আমাদেরকে বারবার করে বলা হলো আমরা আন্দোলন করব কিন্তু আমরা মিডিয়া ফোকাসে যেন কেউ না আসি। তো তখন যেটা হলো আমরা এই বৈষম্য বিরোধী কিংবা যে ছাত্ররা ছিল আন্দোলনের সময় আমরা যেটা করতাম তাদের বিভিন্ন ধরনের সাপোর্ট দিতাম, খাবার পানি, বিভিন্ন খাবার দেওয়া, তাদের অন্যান্য যে সাপোর্টগুলো দরকার, পেছনে আমাদের লোকবল নিয়ে তাদের প্রোটেকশনের জন্য আমরা চিন্তা করতাম, কিন্তু সামনে খুব কম আসতাম। সামনে আসার আমাদের একেবারেই নিয়ম ছিল না। তবে আপনি চাইলে আমি অসংখ্য ছবি দিতে পারবো যেখানে তারা প্রোগ্রাম করছে কিন্তু আমরা সেখানে ওখানে অবস্থানে আছি। আমার পেছনে ছিলাম, পেছনে ফেসবুকে আমরা যে ছবিগুলো দিয়েছি সেগুলো দেখা গেছে যে আপনি ডেট পেয়ে যাবেন, কিন্তু আমাদের যেটা হয়েছে কড়া নির্দেশনা ছিল যে আমরা যেন সেটাকে ওরকমভাবে ফোকাস না করি, কারণ এরকম যেন না হয় যে বিএনপির আন্দোলন বলে এটাকে একেবারেই অন্য দিকে নিয়ে না যেতে পারে। কারণ আমাদের উদ্দেশ্য ছিল ছাত্ররা যে আন্দোলনটা চাচ্ছে প্রথমত তাদের নৈতিক সমর্থন এটা আমরা দিয়েছি, কারণ ওই দাবিটা তো আমাদেরও, তাই না? আমরাও তো বৈষম্য বিরোধী চাই, আমরাও তো চাই না যে কোথাও বৈষম্যের কেউ শিকার হোক, কোনো মেধাবী ছাত্রী কিংবা মেধাবী ছাত্র কোটা নামক একটা শব্দের মাধ্যমে তার মেধার অবমূল্যায়ন হোক। অবশ্যই কোটা থাকবে, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ, কিন্তু সেটা একেবারে কারোর অনেক অনেক যুগের পর যুগ তার বাপদাদা কী করেছে এইটার ধারাবাহিকতা চলমান থেকে একটা মেধাবীরা ঝরে পড়বে, এটা আমরা আসলে কখনো চাইনি। তো তাদের এই দাবির সাথে আমাদের দাবি এক করেই তো এই আন্দোলনের সূত্রপাত। কিন্তু যখন দেখলাম নিরীহ এই ছাত্রদের নৈতিক দাবির বিপক্ষে গিয়ে সরকার তাদেরকে রাজাকার ট্যাগ দিচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, হল থেকে বের করে দেওয়া হলো, তখন আমরা আন্দোলনটা একদম কড়াভাবে আমরা নামি এবং যদ্দূর মনে পড়ে আমরা সম্ভবত 17 জুলাই
বদরুন্নেসা কলেজের মেয়েদেরকে আটকে দেওয়া হয় ক্যাম্পাসে, ওরা বেরোতে পারছিল না। তখন আমার ওখান থেকে কল আসলো যে আপু আপনাদের একটু সাপোর্ট লাগবে আমাদের ক্যাম্পাসে তালা ভাঙার, ওদেরকে বের করার জন্য, আন্দোলনে শরিক হওয়ার জন্য। তখন আমি স্থানীয় ছাত্রদলের, যুবদলের, বিএনপির ভাইয়েরা এবং সাধারণ ছাত্ররাও ছিল কিছু, তবে সংখ্যায় খুব কম ছিল। তো তারা তখন ওয়ালটপকে ভেতরে, গেটের ভেতরে ঢুকলো, তালা ভেঙে সব মেয়েদেরকে তখন আমি বের করলাম। বের করে আমরা প্রথম দিন যেটা হয় 18 জুলাই আবার করলাম, যেহেতু আমাদের স্ব জায়গায় রাতের বেলা তো সবাইকে বের করে দেওয়া হলো, সব হলের ছেলে মেয়েদেরকে। এবং খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন বিষয়টা ছিল আপনারা জানেন, সারা রাত শুধু কেঁদেছি যে আসলে ওখানে যে হামলাটা হয়েছে সেখানে মৃতের সংখ্যাটা কত, কারণ ইন্টারনেট টোটালি বন্ধ ছিল, ইন্টারনেট চালানোই যেত না। আমরা যারা বাসায় ছিলাম ওয়াইফাই কানেকশন দেখা যেত যে খুবই স্লো ছিল। তো খুব যে একেবারে সঠিক তথ্যটা পাবো ওটা পেতে আমাদের টাইম নিত। দেখা যেত ঘটনাটা ঘটছে 1 ঘন্টা আগে, আমরা হয়তো নিউজটা পাচ্ছি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর। তখন পরের দিন সিদ্ধান্ত হলো, আমাদের দল থেকে জানানো হলো যে আমরা যেই এলাকায় দায়িত্বে আছি, যেমন আমি লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজারে 3 থানা বিএনপির দায়িত্বে আছি। আমি মহানগরে যেহেতু লিড দিচ্ছি, মহানগরের সদস্য হিসেবে আছি। তখন আমি করলাম 4টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, অর্থাৎ লালবাগের 4টা ওয়ার্ড, কামরাঙ্গীচরের 3টা ওয়ার্ড এবং চকবাজারের 5টা ওয়ার্ড, টোটাল 12টা ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাইকে যতটুকু পেরেছি, কারণ আমাদের প্রত্যেকের বাসা খুব কাছাকাছি ছিল। তো আমি আবার বাসায় থাকতে পারতাম না প্রশাসনের ঝামেলার কারণে। তো যখন আগের দিন আমাদেরকে বলা হলো যে আমাদেরকে এই জায়গাটা অবস্থান নিতে হবে, তখন আমরা সবাইকে খবর পাঠালাম। খবর পাঠানোর পরে তো আমাদের কাছে মনে হলো যে একটা প্ল্যান আমরা করতে পারি, যেহেতু আমরা গেলেই গুলি করছে। তখন আমরা বললাম এক কাজ করেন, প্রত্যেকেই আমাদের বিএনপির যারা নেতারা ছিল, তাদের যারা বাচ্চারা এখানে পড়ালেখা করে, তাদেরকে বললাম যে আপনি আপনার ওয়াইফ সহ, বাচ্চা সহ চলে আসবেন। তাহলে যেটা হবে, বাচ্চারা তো এমনিতেই নামবে, আমরা তাদের প্রোটেকশনের জন্য তো আছি। তো এখানে যদি এইটা হয় তাহলে আন্দোলনটাকে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মতো করে রাখতে পারবো। আমরাও তো চাই না যে প্রশাসনের মারমুখী হয়ে কোনো বাচ্চা নিহত হোক, আহত হোক। তো তখন সবাই এটা করলো এবং আমরা প্রথম বসলাম ভিকারুন্নেসা নূন স্কুলের সামনে। দেখলাম যে প্রশাসনের লোকজন আমাদের ভিকারুন্নেসা নূনের দিকে আসছে, যেহেতু 4 রাস্তার মোড়, কোনো একটা রাস্তা যদি ওরা দখলে নেয় তখন আমরা বেরোতে পারবো না। তখন আমি করলাম কি, যেহেতু ওখানে সিনিয়র ছিলাম আমি নেতৃত্বের জায়গা থেকে, আমি তখন মিছিল নিয়ে সবাইকে নিয়ে 4 রাস্তার মোড়ে বসে গেলাম। বসে যেটা করলাম, প্রত্যেক ওয়ার্ড ভাগ করে দিলাম যে আপনারা 4টা জোনে, এই ওয়ার্ডের লোকজন এই মানে রাস্তার ওপারে আসতে পারবেন না। কারণ ওই সময় যেটা হচ্ছিল, সরকারের পক্ষ থেকে ড্রোন দিয়ে দেখছিল আমাদের এখানে লোকজন কেমন, র্যাবের গাড়ি আসছে, আপনার বিজিবির গাড়ি আসছে। আমাদের লোকবল যখন দেখছে যে এত বেড়ে গেছে, স্টুডেন্টরাও আছে, তখন ওরা আমাদের উপর হামলা করতে পারছিল না। পাশাপাশি হাজি সেলিমের 3 গাড়ি লোক তখন অস্ত্রসহ আমাদের এদিকে হামলা করার জন্য আসবে। তখন আমরা চিন্তা করলাম, আমরা ব্যাপক প্রস্তুতি রাখলাম যে যদি এরকম কিছু হয় তাহলে আমরা পাল্টা অ্যাকশনে যাব। এর মধ্যে করলো কি, যেহেতু ওখানে আজিমপুর গোরস্থানটা কাছে, হাজি সেলিমের ওখান থেকে একটা প্ল্যান করা হলো যে ওরা লাশের গাড়ির সাথে অস্ত্রসহ ঢুকে যাবে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা যেটা করলাম, প্রথম একটা লাশের গাড়ি এসেছে, আমরা তখন বললাম যে প্রত্যেকটা গাড়ি আমরা চেক করে তারপরে ঢোকাবো। কারণ লাশের গাড়ির মধ্যে যদি লাশ না থেকে অস্ত্র থাকে, আমাদের ছেলেপেলেদের উপর হামলা করে, এটার তো নিরাপত্তা তো আমরা তখন ওইভাবে দিতে পারবো না, এটা তো গুপ্ত হামলার মতো হয়ে যাবে। তখন আমরা ভাগ করে দিলাম, যেই জোন দিয়েই গাড়ি ঢুকবে, লাশ তো দাফন করবে, কিন্তু আমাদের এটা চেক করে আমরা করবো, এবং দাফন করার সাথে সাথে বেশিক্ষণ ওরা গাড়ি নিয়ে স্টে করতে পারবে না। যখন ওরা দেখলো যে আমরা পুরোটা আমাদের নিয়ন্ত্রণে রেখেছি, ওরা ওখানে কিছু করতে পারছে না, তো আমরা অপেক্ষা করছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদের একটা ঘোষণা আসবে। ঘোষণায় কি আসে, সেদিন কিন্তু আপনারা জানেন যে তারা মোটামুটি সরকারের পক্ষ থেকে বলল যে তাদের দাবি দাওয়া পূরণ করে মেনে নেওয়া হয়েছে, এবং তারাও একটা ঘোষণা দিল যে তারা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করছে, এরকম। তখন আমরা করলাম কি, যে না, এটা তো এরকম হবে না, এতগুলো মানুষ এর আগের রাতে মেরে ফেলা হয়েছে, এত হামলা হয়েছে, এটা কি শুধু একটা সমঝোতার মাধ্যমে সেটা শেষ হতে পারে না। তখন আমরা ওখান থেকে স্লোগান দিলাম, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক।
এবং আমরা দেখলাম যে সব জায়গা থেকে কিন্তু একই একই বিষয় হচ্ছিল, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। অর্থাৎ আমরা যখন দেখলাম যে সমন্বয়কদেরকে প্রথম তুলে নিয়ে যাওয়া হলো, তারপরে ওরা আবার সব কিছু মেনে নিল, তখন আমাদের মাথায় একটা কাজ করলো যে যে কোনো সময় আন্দোলনটা অন্যদিকে মোড় নিতে পারে, যে কোনো সময় আন্দোলনটা থেমে যেতে পারে, যে কোনো সময় এই যে এত বড় একটা মানে সরকারের পক্ষ থেকে এতগুলো হামলা হলো, নিহত হলো, এটা ধামাচাপা পড়ে যেতে পারে পূর্বের মতো, এটা করতে দেওয়া যাবে না। তখন ওখান থেকেই আমাদের এই ঘোষণা দিয়ে মোটামুটি আমাদের দল থেকে বলা হলো যে এটা এক দফার দিকে যাবে। আমরা সবাই ওই জায়গায় থাকা অবস্থায় তখন ত্রিমুখী হামলা হলো আমাদের ছেলেপেলেদের উপরে, এবং সেদিন আমাদের ওখান থেকে একটা ছেলে মারা গেল লালবাগে ওখানে একটা ছেলে নিহত হলো, ওকে হচ্ছে পুলিশের গুলিতে মারা যায়। তো আমরা রাতের বেলা আমার খবর আসলো কোনোভাবে যেন আমি এই এলাকায় না থাকি, কারণ রাতের মধ্যে তখন আমাদের পরের দিন কর্মসূচি দিল বিএনপি 19শে জুলাই, অর্থাৎ আমি বৃহস্পতিবারের ঘটনার কথা বলছি। বৃহস্পতিবারের প্রোগ্রাম আমরা সাকসেস করার পর আমাদের রাতের বেলা নিউজ পেলাম যে শুক্রবার দিন বায়তুল মোকাররম থেকে আমাদের মিছিল শুরু হবে। তো আমরা যথারীতি রেডি হলাম, প্রোগ্রামে যাব। আমরা যখন হাইকোর্টের দিকে আসলাম, এর মধ্যেই আমাদের রিজভী ভাইকে গ্রেপ্তার করে ফেলা হলো। আমরা একটু এগিয়ে গেলাম বায়তুল মোকাররমের দিকে, ওখানে দেখলাম হেলিকপ্টার দিয়ে গুলি ছুটছে। গেলাম হচ্ছে ধরেন ওটা তো আসলে তখন দিক নির্দেশনা থাকে না যে আমরা আসলে কোন দিকে যাব, সিচুয়েশান আমাদেরকে যেদিকে নিয়ে যায় সেদিকে। আমরা ধরেন ওই জায়গা থেকে যখন গুলি ছুটছে সচিবালয়ের ওই যে সামনের রাস্তাটা, তখন ওখান থেকে আমরা আবার চলে গেলাম আপনার হচ্ছে এই বায়তুল মোকাররমের ওই জায়গা থেকে আপনার জিপিওর সামনে, জিপিও থেকে আমরা আসলাম সচিবালয়ের রাস্তার দিকে। ওখানে আসার পর আমাদেরকে আর যেতে দিচ্ছে না, আপনার হচ্ছে হাইকোর্টের ওই জায়গা থেকে গুলি করছে, প্রেস ক্লাবের এখান থেকে গুলি করছে, মাঝখানে একটা চিপা গলি ছিল আপনার রিপোর্টার্স ইউনিটির ভেতরে যাওয়ার, সেটা হচ্ছে আপনার সামনে দুটা গলি আছে মেট্রো রেলের নিচে। আমরা করলাম কি প্রেস ক্লাবের ওই গলি দিয়ে রাস্তা পার হয়ে ওই গলির ভেতরে ঢুকলাম, ওখান থেকেও গুলি ছুটছে। তখন আমরা গিয়ে দেখলাম ওখানে আপনারা বলতে কি শুধুমাত্র বিএনপির লোকজনই ছিল নাকি এখানে ছাত্ররাও ছিল? আমাদের এখানে বিএনপির লোকেরা ছিল, ছাত্ররা ছিল, শ্রমিকরা ছিল, রিক্সাওয়ালারা ছিল, ভ্যান চালকরা ছিল, সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনীতিবিদ, একদম সবাই। এখানে আসলে এককভাবে যে কেউ ছিল বিষয়টা এরকম না। এটা একদম মনে হলো যে এই আন্দোলনটা সবার, যেদিকেই যাচ্ছি তারাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছিল, শুধুমাত্র প্রশাসনের লোক ছাড়া। তা আমরা যখন এই পর্যন্ত আসলাম, পল্টনে গেলাম মিছিল নিয়ে, ওখানে গিয়ে দেখলাম যে আপনার সেদিন আমাদের অনেকের গায়ে হচ্ছে রাবার বুলেট লাগে, ওখানে গুলি ছোড়া হলো অনেকক্ষণ পর্যন্ত, সেই সন্ধ্যা পর্যন্ত গুলাগুলি চলে। আপনারা মনে হয় নিউজগুলো দেখেছেন। ওই দিন আমাদের সাথে মির্জা আব্বাস ভাই ছিলেন, শিমুল বিশ্বাস ভাই ছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তারপর হচ্ছে আমাদের মোনায়েম মুন্না ভাই, মানে আমাদের রফিকুল আলম মজনু ভাই, তানভীর আহমেদ রবিন ভাই, অর্থাৎ আমাদের মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রত্যেকটা সিনিয়র নেতা ওই রাতে ছিলেন। তো আমি 19শে জুলাইয়ের কথা বলছি, শুক্রবার দিনের কথা বলছি, সম্ভবত 19শে জুলাই শুক্রবার দিন। তো ওখান থেকে আমরা যখন সন্ধ্যার দিকে আমরা আবার যার মানে জায়গায় গেলাম। তো আমি তখন আসলে বাসায় যেতে পারছিলাম না। আমার রাতের বেলা ফোন আসলো যে আমাদের মহানগরের সভাপতি যিনি আহ্বায়ক, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার গ্রেপ্তারের কথাটা শুনে ঘাবড়ে গেলাম, কারণ হচ্ছে ওনারা তখন ওই মুহূর্তে আমাদেরকে যে কর্মসূচিগুলো দিয়েছে, আমাদেরকে যে কাজগুলো দিয়েছিল, আমরা আবার কয়েকটা জায়গায় সেই রিপোর্টগুলো করতাম, একদম স্পেসিফিক কিছু সিনিয়র নেতাদের কাছে সেই প্রোগ্রামের ছবি সব কিছু পাঠাতাম। যেহেতু আমরা ফেসবুকে ছবি দেওয়া নিষেধ, আমি ওখানে নেতৃত্ব দিয়েছি। তার আগের দিনের ভিডিও আপনি হচ্ছে বদরুন্নেসা কলেজের ক্যাম্পাসের হল তালা ভেঙে ওদেরকে বের করার ভিডিও, ওটা আমার মোবাইলে ছিল, ওটা আমি আমার লিডারদেরকে পাঠিয়েছিলাম। আবার হচ্ছে পরের দিন যেই রাস্তা দখল করে যেটা লালবাগ আজিমপুর জোনে যে নেতৃত্ব দিয়েছি, সেটার ছবি ছিল, সেগুলো আমি ওনাদেরকে পাঠিয়েছি। উনি তখন আমার সাথে তো কমিউনিকেট করতে পারছেন না, ভাইয়াকে ডিবি তুলে নিয়ে গেছে। সকালবেলা সম্ভবত মজনু ভাইয়ের ওয়াইফ হচ্ছেন, ওনার জন্য খাবার নিয়ে গেছেন, ওনাকে বলেছেন যে আমি যেন কোনোভাবে
বাসায় না থাকি। ওনার যে পিএস ছিলেন উনি আমাকে সবসময় ভাইয়ের সাথে থাকেন, নাসির ভাই, উনি আমাকে বললেন একটা নাম্বার দিয়ে যে কোনোভাবেই তুমি লালবাগের আশেপাশে কোথাও থাকবা না, কারণ তোমার যা ইনফরমেশন আছে সব মোবাইল ভাইয়া পেয়ে গেছে, ডিবি পেয়ে গেছে, ওখান থেকে সব কিছু তথ্য কালেক্ট করে নেওয়া হয়েছে, তোমার উপর যে কোনো সময় মানে হামলা হতে পারে, অ্যারেস্ট হতে পারো, সেভ করে থাকতে হবে। তখন আমি সিম দুটাকে চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে আসলে থাকবো কোথায়, থাকাটা তখন আসলে যত যাই বলি না কেন আন্দোলনও করতে হয়। এই আন্দোলনের সময়টায় আমরা যারা আন্দোলন করতাম আমাদেরকে আসলে খুব মানুষজন ওভাবে রিসিভ করতে পারতো না, কারণ কে চায় যে পুলিশি হামলা ঝামেলা হবে। তো আত্মীয় স্বজন যারা ছিল কাছের মানুষ তারাই তো তখন আগলে রাখতো। তার মধ্যে আমার বান্ধবী ছিল আমার খুব কাছের। তো আমি আমার বাচ্চা দুটো বাসায়, আমি আমার হাজব্যান্ড জার্নালিস্ট, তো তাকে বললাম তুমি বাচ্চাদেরকে দেখো, আমি তো বাসায় থাকতে পারবো না, আমি বাসা থেকে মানে কোনোভাবেই থাকা সম্ভব না। আমি চলে গেলাম আমার বান্ধবীর বাসায়। তো ওখানে দেখা যেত যে আমার বাচ্চার সাথে কথা বলার সুযোগ ছিল না। মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে আমার বান্ধবীর ফোন দিয়ে কথা বলতাম। তো আমার বাচ্চাটা শুধু বলতো যে মা তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারছি না। ওই শব্দটা মানে আমাকে সারা রাত তখন ঘুমোতে দিত না। পরের দিন আবার আন্দোলনে যেতে হবে, সারা রাত জেগে থাকতাম। দরজা একটা কলিং বেল আসলে মনে হতো যে হয়তো আমাকে গ্রেপ্তার করতে আসছে। আন্দোলনের সময়গুলো আসলেই খুব কঠিন ছিল। যখন দেখতাম যে আমার বান্ধবীর ফোনে দেখতাম, ভিডিওতে দেখতাম যে ও দেখাচ্ছে পুলিশের এপিসি থেকে একটা ছেলেকে মেরে লাশ টেনে নিয়ে যাচ্ছে, আবু সাইদের লাশ, আমাদের ছাত্রদলের ছেলেপেলেদের মেরে ফেলা হচ্ছে। এগুলো আসলে একদম কি বলবো, ট্রমার মধ্যে ছিলাম, পাগল হয়ে যাচ্ছিলাম, নিতে পারছিলাম না। কিন্তু ভেতরে এক ধরনের যন্ত্রণা ছিল যে মরে গেলেও এবার কিছু করতে হবে। যখন এক দফার ডাক আসলো তখন আমাদের মনে হলো যে যাই হবে হবে, এবার কিছু একটা হবে এবং স্বৈরাচার মুক্ত হবে, আর কতদিন এভাবে বাঁচবো। তো সবাই মিলেই আসলে আমরা আন্দোলনটা সফল করলাম। আমরা টিএসসিতে প্রোগ্রাম রাখতো কিংবা যে যেখানেই প্রোগ্রাম রাখতো আমরা চলে আসতাম। 4 আগস্টে আমি যখন আমাদের পেশাজীবীদের একটা প্রোগ্রাম দিল প্রেস ক্লাবের সামনে, পেশাজীবী প্রোগ্রামের পরেই কিন্তু ওইখানেই গোলাগুলি শুরু হয়। ওখান থেকে আমরা 144 ধারা ভেঙে, ব্যারিকেড ভেঙে, বিশাল মিছিল নিয়ে, পুলিশের রাবার বুলেট গুলি নিয়ে কিন্তু আমরা ইয়েতে আসলাম, শাহবাগে আসলাম। শাহবাগে প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ের সময় দেখলাম যে ছাত্রদের কাউরান বাজারের দিকে আমরা রওনা করলাম। ওখানে এত হতাহত হলো, এত সাদা মানে শার্ট পরা মানেই তো স্কুলের বাচ্চা, রক্তাক্ত দেহ, দেখতে পাচ্ছিলাম না, মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এমন অবস্থা। ধরাধরি করে অনেকে হাসপাতাল, যাদেরকে চিনতে পারছি, যাদেরকে চিনতে পারি নাই। আসলে তখন যে কে কার আপন বোঝার উপায় নাই, মনে হচ্ছিল সবাই আমরা সবার আপন, মনে হচ্ছিল একটা রক্তের ফোঁটা মানে আমার শরীর থেকে বেরোচ্ছে, আমার রক্তের কেউ। তো সেই 4 তারিখটাও ঠিক এভাবেই গেল। 5 তারিখ সকালবেলা আমরা যেদিকেই বেরোবো কোনো দিকেই বেরোতে পারছি না। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ মহড়া দিচ্ছে, আর্মির লোকজন গাড়ি টহল দিচ্ছে। এর মধ্যে আমরা ঢাকা মেডিকেলে ঢুকলাম। ঢাকা মেডিকেলে ঢোকার সাথে সাথে ঢাকা মেডিকেল আপনারা তথ্য নিলে জানতে পারবেন, বহির্বিভাগের সামনে থেকে চানখারপুল পুরোটা রাস্তা আমাদের সাথে পুলিশের গোলাগুলি হচ্ছে। তো এক পর্যায়ে আমাদের সবার উপরে হামলা হলো। হামলার এক পর্যায়ে আমরা সবাই বহির্বিভাগের যেই ফ্লোর ওটাতে উঠলাম, গেট লক করে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। গেট লক করে দেওয়ার পরে ভেতর দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে। আমরা করলাম কি, ওখানে অনেকক্ষণ পর্যন্ত অবরুদ্ধ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। তো ওখানে কিডনির রোগীদের জন্য যে ফ্লোরটা ছিল ওটাতে উঠলাম। ওটাতে আবার হার্ট এবং কিডনির যারা মানে পেশেন্ট আছে ওখানে একটু নিরিবিলি, সবাইকে ওখানে মানে ঢুকতে দেয় না। আমরা ওয়াশরুমের কথা বলে ভেতর পর্যন্ত ঢুকলাম। ওখানেও দেখলাম যে আমাদের ভাই বোনদের উপর হামলা হচ্ছে। হাসপাতালের ভিতরে হাসপাতালে কর্মচারীরা মারধর করতেছে। তো ওখানে অনেকক্ষণ পর্যন্ত অবরুদ্ধ ছিলাম। অবরুদ্ধ থাকা অবস্থায় তখন কিছুক্ষণ পরে মানে ওদের যারা লোক ছিল, বিল্ডিংয়ের প্রশাসনিক লোকজন, তারা সবাই বলছে যে আপনারা যারা বাইরে আছেন, পেশেন্টের সাথে যারা আছেন তারা থাকতে পারবেন, বাকি যারা আছেন তারা বের হয়ে যেতে হবে। তো স্বাভাবিক ব্যাপার, আমাদের তো বের হতেই হবে। তো আমরা আবার করলাম কি, এর মানে তাড়াতাড়ি করে আমরা ওই ভেতর দিয়ে আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে চলে আসলাম আপনার ইমার্জেন্সির ওই জায়গাটায়। ওখানে এসে পাশে মর্গের যে লাইনটা আছে ওখানে দেখলাম যে সারিবদ্ধভাবে লাশ সাজানো।
মানে পোশাক দেখে কাউকে খুব বড় লোকের সন্তান মনে হয় নাই। মর্গের 5 আগস্টের কথা বলছি। এত লাশ দেখে তো আমি মোবাইলটা সাহস করে বের করে দেখলাম যে ওখানে ওরকম কেউ নাই। আমি ধরেন একটু ভিডিও করার সাথে সাথেই একটা ছেলে এসে আমার মোবাইলটা কেড়ে নিয়ে যাচ্ছে, তাই গালাগালি ব্যবহার, ফোনটা নিয়ে এসে ভিডিওটা মানে ডিলিট করলো, সাথে আপনার যেটা করলো মানে যা ছবি ছিল আমার ওখানে অনেক ছবি সে ডিলিট করে দিল। তো ওই মুহূর্তে আসলে আমাদের সাথে আমরা কয়েকটা মেয়েরা ছিলাম, ছেলেরা কিংবা ওরকম কেউ ছিল না যে ওর সাথে আমরা বার্গেনিংয়ে যাব। আর এত উচ্ছৃঙ্খল ছিল যে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা। তো আমি আসলে কিছু বললাম না, না বলে যেহেতু ওই জায়গায় সিনকেট হচ্ছে, ও দেখলাম যে ফোন করে আরও কিছু লোককে ডাকতেছে। তো আমি তখন ওর হাত থেকে মোবাইলটা নিয়ে বললাম যে ভাই আপনি তো ছবি ডিলিট করে দিছেন, আমার মোবাইলটা দিয়ে দেন। তো এই কথা বলে আমি বাকি যে মেয়েরা ছিল ওরা আমাদের ছাত্রদলের ছোটো বোন ছিল, আবার এখানে অনেক মহিলারাও ছিল আমি যাদেরকে আসলে চিনি না, তার মানে বুঝে নিলাম ওখানে সাধারণ মহিলারাও ছিল। আমরা তখন বের হয়ে আবার ধরেন বের হলাম, রিক্সা একদম এখান থেকে বের হওয়ার একটাই হচ্ছে মিডিয়া কাভার করছে, প্রশাসনের লোক আছে, রিক্সায় উঠে চলে যেতে হবে, আপনি কোথাও দাঁড়াতে পারবেন না। তখন একটা রিক্সায় বললাম যে ঠিক আছে, আমরা এক রিক্সার মধ্যে 3 জন উঠলাম। আমরা 3 জন উঠে যেই দিক দিয়ে যাচ্ছি সেই দিকেই দেখি যে অস্ত্রের মহড়া দিচ্ছে ছাত্রলীগ যুবলীগ। তো তখন আমরা রিপোর্টার্স ইউনিটি পর্যন্ত কষ্ট করে গেলাম। আমার কাছে হ্যাঁ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। তো যেহেতু আমার হাজব্যান্ড জার্নালিস্ট, আমি মোটামুটি ওই জায়গাটায় আমি ঢুকতে পারবো, সেফ জোন মনে হইলো যে আমি এখানে থাকতে পারবো। তার কিছুক্ষণ পরে দেখি যে আমাদের যুব দলের বিএনপির ভাইয়ারা মিছিল শোনা যাচ্ছে। মানে আর দেরি করলাম না, যে শুনতে চেষ্টা করলাম স্লোগানটা কোন দিক দিয়ে আসছে। তো আমরা আবার সবাইকে ফোন দিলাম যে এই জায়গা থেকে আমাদের মিছিল। একবার কাউকে পেলে দ্বিতীয়বার পাওয়া যায় না, নেটওয়ার্কের অবস্থা এত খারাপ। তখন ওদের মিছিলের সাথে আসলাম, এসে সেই মিছিল নিয়ে আমরা পর্যন্ত আসলাম, কি বলে এটাকে, শাহবাগের আগের যে জায়গাটা, অস্তাচলের গেটটা, যে এই পর্যন্ত পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। তার মধ্যে দিয়ে মানে ওখানেও কিন্তু অবস্থাটা তেমন একটা ভালো না, খবর পাচ্ছি না, চারপাশেই দেখা যাচ্ছে একটা মানে গুমট অবস্থা। তখন কিন্তু আপনার সেনাপ্রধান করে নাই, ঘোষণা দেয় নাই। আমরা তখনও জানি না হাসিনা আছে না নাই না কি অবস্থা। তো তখন সম্ভবত 1টা এরকম হবে, 12:30 1টা এরকম। এর মধ্যে আমরা এখানে চলে আসলাম। আসার পরে দেখি যে না, মোটামুটি আমাদের এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে, মানে এই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে আছে। তার ঠিক অনেক ঘন্টা পর তো জানেন যে সবাই একটা চিৎকার দিয়ে উঠলো, বিশাল স্লোগান, মানে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। তো মানে কানকে না বিশ্বাস করতে পারছিলাম, কারণ বিশ্বাস করার কোনো সুযোগ নাই, দেখতে পাচ্ছি না তো কোথাও। আমি যদি মিডিয়া কিংবা কোনো মাধ্যমে দেখতে পারতাম, কিন্তু সবার প্রতি একটা বিশ্বাস ছিল যে স্লোগান যে দিয়েছে কোথাও না কোথাও সেটা অথেন্টিক। তো পুরো সময়টা আমরা যেভাবে পার করলাম, আসলে এত লাশ, এত কিছুর মধ্য দিয়ে পার করতে হবে, এটা আমাদের মানে কি বলবো, স্বপ্নের মধ্যেও ছিল না যে আমরা এত মানুষকে হারাবো। কিন্তু কষ্ট লাগলো যখন 5 আগস্টের রাত থেকেই দেখলাম যে এই ঐক্য নিয়ে আমরা এত বড় একটা আন্দোলনকে সফল করলাম, এত বড় ফ্যাসিস্টকে বিদায় করলাম। আমাদের কাছে মনে হয়েছিল এখন আজকের আলোচনাটা ঠিক এরকম হবে যে আমরা সবাই মিলে বাংলাদেশটাকে কিভাবে মানে রাঙাবো, বাংলাদেশটাকে কিভাবে সাজাবো, আগামী প্রজন্মের জন্য বাংলাদেশটাকে কেমন রেখে যাচ্ছি। আমি দলের জায়গা থেকে আমার কাজ একরকম, তাই না? কিন্তু একজন নাগরিক হিসেবে, একজন মা হিসেবে এই বাংলাদেশটাকে তো আমি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখব, তাই না? দুইটা কিন্তু 2 রকম হবে। আমার কাছে মনে হয়েছিল যে দলের দায়িত্ব থেকে তো আমি সর্বোচ্চ এফর্ট দিয়েছি, কিন্তু একজন মা হিসেবে আমি এই সময়টায় কাজ করেছি এই জন্য যে আগামীর বাংলাদেশটা এত সুন্দর হোক, যে দলীয় পরিচয়ের জন্য কেউ আহত না হোক, দলীয় পরিচয় দিয়ে কেউ খুব বেশি ফ্যাসিলিটিস না নিক। 5 আগস্টে দেখলাম রাত থেকেই ক্রেডিট নেওয়ার একটা যুদ্ধ চলছে, যেখানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার কথা বলেননি, আমাদেরকে একটা বারও বলেননি তোমরা সামনে থাকো, তোমরা ফোকাস হও, তোমরা যে দায়িত্ব পালন করছো সেটা বারবার করে বলো। সেই জায়গায় আমরা তো সবাই চুপ ছিলাম। আমাদের ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, এই জুলাইতে কিন্তু সবাই আমরা সেটা ফেসবুকে প্রচার করেছি। আমাদের যদি না থাকতো তাহলে আমরা কিভাবে প্রচার করতাম? তখন ওই সময়টাই
দেখা গেছে যে আমরা বৈষম্য বিরোধী কিংবা ওরা যারা ছাত্ররা আমরা তাদের মধ্য থেকেই চেয়েছি যে আন্দোলনটা ছাত্র জনতার সমগ্র বিশ্বে প্রচার হোক। অর্থাৎ আমরা চেয়েছি শেখ হাসিনা যেন কোনোভাবে এটা দলীয় বলে এই আন্দোলনটাকে নস্যাৎ করতে না পারে। আমাদের স্বপ্নটা, আমাদের যে সবার যে চাওয়া পাওয়াটা, সেটা পূরণ করার ইচ্ছে ছিল। এই পর্যন্ত আমরা দেখছি এক ধরনের বিভেদ, যেটা আসলে থাকার কথা ছিল না। আমরা যদি বলি ওরা ছোট ভাই, আমরা যদি বলি ওরা আমাদের সন্তানের মতো, আমরা সেটা বলতে পারি। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার হাত যদি তখন বাড়িয়ে থাকি, এখনও তো আমাদের ভালোবাসা ওদের জন্য অবারিত, তাই না? আমরা তো এখনও চাই ওরা সুন্দরভাবে বাংলাদেশটা গড়ুক, কিন্তু এভাবে না। ছাত্রদল কিছুই করেনি, এনসিপি কিছুই করেনি, ছাত্র শিবির এককভাবে করেছে, কিংবা বৈষম্য বিরোধী এককভাবে এরকম চাইনি। আমরা চেয়েছি সবাই মিলে, যেহেতু আন্দোলনটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। গণ অভ্যুত্থান তখনই হয় যখন এটা সব পর্যায় থেকে সবাই নেমে আসে, যেটা এরশাদ বিরোধী আন্দোলনে হয়েছিল, এটা এবার হয়েছে, এটা 11-তে হয়েছে, তাই কি না? তাহলে আমরা তো চেয়েছিলাম যে সুন্দর বাংলাদেশ সবাই মিলে গড়বে। এবং দেখেন, বিএনপি যদি ক্ষমতা নিতে চাইতো, বিএনপিকে তো অফার করা হয়েছে। জনাব তারেক রহমানকে কিন্তু জাতীয় সরকার গঠনের জন্য প্রস্তাব দিয়েছিল, বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। আমরা চেয়েছিলাম যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র চলবে, যেই প্রধানমন্ত্রী হয় সেই ভোটে নির্বাচিত হবে। কারণ আমরা তো যদি অনেকেই দেখি যে আমাদের এক ধরনের কটাক্ষ করে বলে 17 বছর কোথায় ছিলেন। 17 বছর আমরা আন্দোলনের মধ্যে ছিলাম, 17 বছর আমরা সরকারের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। আপনারা কোথায় ছিলেন? আপনারা যদি তখন একবার করে দাঁড়াতেন, তাহলে এই এতগুলো শিশু, এতগুলো ছাত্রের মৃত্যু হতো না, এতগুলো লাশের বিনিময়ে আমাদের স্বাধীনতা, আজকে এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলি আমরা, এটা করতে হতো না। আমরা আমাদের জায়গা থেকে বরাবর দায়িত্ব পালন করেছি। আপনারা কি করেছেন? আপনারা নৈতিক সমর্থন বরাবর তাদেরকে দিয়ে গেছেন। দিয়ে যাওয়ার কারণে কিন্তু 17 বছর টিকেছে, না হলে 17 বছর টিকতে পারতো না। আমাদের জায়গাটায় আমরা স্পষ্ট। একটু জানাবেন, এই জুলাই আন্দোলনে আপনি আহত হয়েছেন বা কোথায় আঘাত পেয়েছেন, কিভাবে আঘাত পেয়েছেন? জুলাই আন্দোলনে 19শে জুলাই যেদিন আমাদের উপর গুলি করা হয়, রাবার বুলেট স্প্রিন্টার, তো সেদিন হচ্ছে আমরা কয়েকজনেরই মানে আহত হয়েছি, মেয়েরা। স্প্রিন্টার লাগে আমাদের। একটা ভাইয়া ওই সময় একদম কপালের এই অংশটা, এই জায়গাটা একদম ফেটে রক্তাক্ত হয়ে যায়। তো এরকম মানে ওখানে তো অনেকেই আহত হয়েছেন, অনেকের শরীর ঝাঁঝরা হয়ে গেছে। ধরেন যারা সামনে একদম থাকে, যেটা হয়, তো যখন রাবার বুলেট কিংবা স্প্রিন্টার ছোড়া হয়, তখন তো অনেকগুলো, আপনি মনে হয় দেখেছেন, মানে প্রথম যখন লাগে তখন আমি বুঝতে পারছিলাম না, যে মনে হচ্ছিলো কিছু একটা ঠান্ডা কিছু একটা লাগলো, তারপর দেখি যে জ্বলছে, এরপর দেখলাম যে ব্যথা করছে। তো আমার এটা তো আসলে আমাদের এটা নতুন কিছু না। টিয়ারসেলের যে মানে টিয়ার গ্যাসটা যেটা, এটা তো আমাদের দীর্ঘ বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা যে বিরোধী দলে যখন ছিলাম, কিছু হলেই দেখা যেত পল্টনে আপনার কি হতো জানি না, হঠাৎ করে পুলিশের টিয়ার গ্যাস মারত। তখন শুরুর দিকে 13-14 দিকে আমরা টিয়ার গ্যাসটা খুব ইজিলি মানে এটার সাথে ফেস করতে পেরেছি, তেমন কষ্ট মনে হয় নাই। বাট 2018-র পর থেকে যে টিয়ার গ্যাসটা মারা হতো, ওখানে আমরা 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট টিকতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো। আমার হচ্ছে আপনার শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো মানে 7 ডিসেম্বর যখন পার্টি অফিসের সামনে হামলা হয়, পুলিশের লাঠিচার্জ হয়, এটা হচ্ছে 2023 সালে। আমাদের প্রোগ্রাম করার কথা ছিল, আপনি মনে হয় জানেন কি না, 10 ডিসেম্বর প্রোগ্রাম করার কথা ছিল পার্টি অফিসের সামনে, কিন্তু 7 ডিসেম্বরই আমাদের পল্টনে একটা বিরাট বড় ঝামেলা হয়। পুলিশের পক্ষ থেকে ওই 10 তারিখের প্রোগ্রামটা যেন নষ্ট করা যায়, সেটার জন্য তারা প্রি প্ল্যান হিসেবে 7 তারিখে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। ওখানে আমাদের 2জন দলীয় নেতা নিহত হন, অনেকে আহত হন, এবং আমাদের সিনিয়র সব নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়, অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার করা হয়। এবং সেই প্রোগ্রামটা 10 তারিখে আমরা গোলাপবাগ মাঠে সেই প্রোগ্রামটা করি। তো সেই দিন আমার টিয়ার গ্যাসে আমার মনে হচ্ছিল যে আমি তো মারা যাচ্ছি, কিন্তু আমার লাশটা নিরাপদে বাসায় যাবে কিনা।
মানে খুব খারাপ অবস্থা ছিল। আমার সাথে একজন ছিল দলীয় ভাই, 25 নম্বর ওয়ার্ডের তিনি সভাপতি, ওনার চোখে গুলি লাগে। আরেকটা ভাইয়া ছিল, ওনার একদম এখনও চোখের অবস্থা খারাপ, ট্রিটমেন্ট চলছে, উনি ওই চোখে কিছুই দেখেন না। তো অনেকেই আহত হয়েছেন। এই জুলাই আন্দোলনে আপনি কোথায় জুলাই আন্দোলনে পল্টন, আমরা কাকরাইল মোড়টা, যে পল্টনের যে কাকরাইল মোড়ের যে রাস্তাটা আছে সেই জায়গাটায় আমরা ছিলাম। ওই জায়গাটাই বেসিকলি গুলি লাগে। আর টিয়ার গ্যাসও আমরা যে জায়গা থেকে যাচ্ছি এটা কমন, এটা আমরা ওভাবেই যেখানে কাগজ পাচ্ছি জ্বালাচ্ছি। তারপর হচ্ছে আপনার কাঠের টুকরা যেখানে যা পেয়েছি, কিছু তো করার নাই। অবস্থা এমন ছিল যে আশেপাশে কাগজ পোড়ানোর পর ওখানে হাবিবুল্লাহ পাহাড় সম্ভবত আছে, কলেজ আছে, একটা ছেলেকে উপরে উঠালাম, ওদের ব্যানার ছিল ওই ভর্তির ব্যানার, সেইটা খুলে ছিললাম। আর ওরা হাসপাতাল ছিল, আর ওরা হাসপাতালের ওখানে একটা ব্যানার ছিল, ওরা দিচ্ছিল না। তো পরে আমি বিশেষ করে খুব রাগ হলাম যে ভাই এখন যদি না দেন আমি কিন্তু জোর করে এসে ভেঙে এই জায়গা থেকে এটা নিয়ে যাব, কারণ আমাদের জীবনের নিরাপত্তাটা আগে দরকার। এই আন্দোলনটা আমরা কিসের জন্য করছি। পরে ওখান থেকে ওনারা ওদের যে হাসপাতালের যে ব্যানারটা ছিল সেটা দিল। বিভিন্ন বছরের পর বছর যে পোস্টারগুলো লাগানো থাকে সেই পোস্টারগুলোকে ছিঁড়ে ওখানে দিয়েছি, টায়ার দিয়েছি, মানে যা পেয়েছি, কাগজ লাঠি যা পেয়েছি। আগুন দিলে তো ধরেন আমরা কিছুক্ষণ ওখানে টিকতে পারি, কিন্তু আগুন না থাকলে তো টিয়ার গ্যাসে এখানে থাকা অসম্ভব। আপনি পানি দিবেন তো মরবেন, পুরো শরীর যন্ত্রণা করবে। রাজি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ভিওডি বাংলার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে জুলাই সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিওডি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।